বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি শিক্ষা সংস্কৃতি শহর শান্তিনিকেতনে। সবাই মিলে যাচ্ছি, চলো যা যা দেখানো সব দেখাবো। বাইরে এখানে যতজন আছে সবাই যাচ্ছি। নিচে অটো চলে এসেছে, আমরা এখন রেডি হয়নি। কতগুলো গুগলো একসাথে হাঁটছে। তো আমরা বঙ্কালীতলা চলে এসেছি। এটা বঙ্কালীতলা। তো বন্ধুরা, এতক্ষণ জার্নির পর আমরা ফাইনালি চলে এসেছি কঙ্কালী মায়ের কালী মন্দিরে। তো আসলে এই মন্দিরটা ছিল ভোলে বাবার মন্দির, মায়ের মন্দিরও আছে এখানে পেছনে কোথাও বললো। চলো এখন খাবো আখের রস। আর ওইটা যেটা পেছনে ছিল ওইটা ছিল মহাদেবের মন্দির, আর এখন মায়ের মন্দির নাকি পেছনে দুই দিকে কোথাও আছে, তো ওখানে যাবো। চলো চলো। তো হ্যালো গাইস, দেখো শ্যামনগরের যত সাইকেল সব এখানে আছে। মাইক যাই হোক, শ্যামনগরের সব সাইকেল এখানে, এর জন্য আমাদের সাইকেল দেওয়া হচ্ছে না স্কুল দিয়ে। প্লিজ আপিল করতে হবে কোর্টে। হ্যালো, ওরা কন্টিনিউ বলতে থাকবে। এটা কি ভাই, তবে একটা মানে বিশাল একটা বট গাছ এখানে, এই ফলও আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি কঙ্কালীতলার যে মায়ের মন্দির মেন যেটা, সেটা এটা। আর ওইখানে লেখা আই লাভ কঙ্কালীতলা, ওইটা পরের ব্যাপার। ওইখানে একটা দাদু খুব ভালো কি গান চালাচ্ছে, বাউল গান না নাম ভুলে গেছি। তো আপাতত মন্দিরটা দেখি, তারপর দাদুর কাছে যাচ্ছি, দেখি। ইয়ো ইয়ো ভিডিও তুলতে দেয় নাকি জানি না, দেখি দেয় তাহলে তুলে নে। জুম করে আগে, জুম করে। এখন শুধু নমস্কার করছে। কেমন লাগছে এখানে এসে? ভালো, খুব মানে খুব ভালো। তো ওখানে যেখানে ছবি তুলতে, আর একটা প্রশ্ন করবো জেঠি আগে দুজনকে। আমরা আসলে তারাপীঠ এসেছি, তো সেখান থেকে শান্তিনিকেতনে এখন ব্লগটা বানাচ্ছি। তারাপীঠ ব্লগ আলাদা আসবে। তো জেঠিকে একটা প্রশ্ন করি, জেঠি আর কাকিকে আগে করি। তোমার তারাপীঠে তারামার মন্দির ছাড়া তোমার কি আকর্ষণীয় লাগে, কি ভালো লাগে? তারামার মন্দির ছাড়া তোমার তারাপীঠে কি ভালো লাগে? তার আমার মন্দির ছাড়া তারা মাকেই ভালো লাগে। হ্যাঁ, তাই আমাদের ফ্যামিলি আসলে লজিকলেস কথাবার্তা বলে, তো সেই অনুযায়ী হ্যাঁ। তো তোমরা যদি কোনোদিন কঙ্কালীতলা আসো তাহলে এই জায়গাটা আসতে পারো, খুব ভালো জায়গা। আপাতত আমরা এখানে একটুখানি ঘুরবো, তারপরে নেক্সট প্লেসে যাবো, তো তখন তারপরে কথা হবে। টাটা। আর এই ব্লগটা বড় হলে পুরোটা দেখবা, দেখবি, দেখতেই দেখবেন সব একসাথে। যদি কেউ ছোট থাকে বন্ধ করে দাও। এখন না ইয়ে করে না, চলো আমরা অন্য কোথাও যাই। এ ভাই টাকা টাকা শোন,
তারাপীঠে কি জন্য আসিস? ধরতে হবে না, তারাপীঠে কি তারাপীঠে কি জন্য আসিস? কি জন্য? পড়াশোনা দিয়ে বাঁচার জন্য। সত্যি কথা বলছে। গাইস আমরা এখন রিটার্ন যাচ্ছি মানে গাড়িতে, তারপরে যেখানে লাস্ট স্পট সেখানে তোমরা কি বলছি জানি না, যাই হোক আমরা এবার নেক্সট স্পটে যাচ্ছি ব্যাস। পতাকায় বাড়ি ডিজাইন সংবিধানের চিত্রকার। এই বাড়িটাতে পূর্বে বসবাস করতেন তেজচন্দ্র সেন মহাশয়। বিশ্বভারতী ইউনিভার্সিটি হওয়ার আগে ব্রাহ্ম সমাজের আশ্রম ছিল, ওই আশ্রমের উনি অধ্যাপক ছিলেন। এই গাছটাকে কেন্দ্র করে গুরুদেবের সহজ পাঠে যে হাট কবিতার আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই হচ্ছে তালধ্বজ বাড়ি। আচ্ছা, তো আমাদের প্রথম দেখা হয়ে গেল তালধ্বজ বাড়ি। এই যে তালধ্বজ বাড়ি, এই যে দারুণ দেখতে। তো পুরো মাঝখান দিয়ে দেখা পেছন ঘোরা। হ্যাঁ, 1892 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র মানে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 1892 সালে এই মন্দির প্রতিষ্ঠাতা করেন, টোটালটা বেলজিয়াম গ্লাস দিয়ে। তখন থেকে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7টা 1 ঘন্টা উপাসনা হয়। এই উপাসনা বিশেষ কোনো ধর্মীয় উপাসনায়, ব্রাহ্ম সমাজের উপাসনা মানে শুধু ধ্যানমগ্ন। এটা হচ্ছে একমে আদিত্যাং, সব ধর্মে কোনো জাতিভেদ নেই। আপনারা প্রবেশ করতে পারবেন কিন্তু সাদা জামা কাপড় পরে। এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন রাজা রামমোহন রায়। প্রত্যেক বুধবার ছাড়া 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, বসন্ত উৎসব, পৌষ মেলা এই দিনগুলোতে উপাসনা হয়। খুব সুন্দর ডিজাইনটা দেখেছি, খুব সুন্দর। আমাদের দ্বিতীয় আমার বাম দিকে এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। 1863 থেকে 64 সালে বাড়িটা নির্মাণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। গেস্ট হাউস, নাম ছিল শান্তিনিকেতন গৃহ। ওনার আত্মীয় স্বজন যারা আসতো এই বাড়িটার মধ্যে উঠতো। এই বাড়িটার মধ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসগুলো আছে। 80% গীতাঞ্জলি গুরুদেব এই বাড়িটার মধ্যে লিখেছেন। 20% নৌকায় বসে 1913 সালে যে নোবেলটা উনি পেয়েছিলেন। এই বাড়িটার 3টে গেটের প্যাটার্ন আছে দেখুন। ভিতরে যে ফ্রন্ট গেটটা দেখছেন, এইটা দিয়ে বাড়িটার মধ্যে প্রবেশ করলে মনে হবে একটা মন্দিরে প্রবেশ করছি। পিছনে গেটটা আছে দিয়ে, ওটা দিয়ে প্রবেশ করলে মনে হবে গির্জা, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। আর বাড়ির ছাদের দিকে তাকান, ডান দিকে দেখুন মসজিদের একটা গম্বুজ, গেটটা ওই পাশে আছে। মন্দির, মসজিদ, গির্জা এই অনুকরণে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অনুরূপে এই বাড়িটা তৈরি। বাড়ির সামনে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে দেখুন, এটা বিখ্যাত রামকিঙ্কর বেজের কারুকৃত। মূর্তিটার নাম অনির্বাণ শেখা। এই মূর্তিটার অর্থ হলো এক জননী শান্তিনিকেতনকে শিশুরূপে কোলে তুলে ঈশ্বরের নিকট মঙ্গল কামনা করছেন। দুপুরে সূর্যটা যখন মাথার উপরে থাকবে, লম্বালম্বি ছায়া পড়লে মূর্তিটা কাছে থেকে গিয়ে ছায়ার দিকে তাকালে আপনি বুঝতে পেরে যাবেন। 1895 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিছু হস্তশিল্পের জিনিস নিয়ে এই মাঠটার মধ্যে মেলাটা উনি প্রতিষ্ঠাতা করেছিলেন। তখন থেকে মেলা এই মাঠটার মধ্যে হতো। তারপরে যখন বিশ্বভারতী ইউনিভার্সিটি ওপেনিং হয়, এই মেলাটা ভুবনডাঙ্গা মাঠে স্থানান্তরিত হয়। এই মাঠটা পুরাতন মেলার মাঠ নামে পরিচিত। কোভিডের পর থেকে ঢুকতে দেয়, সব কোভিডের আগে ঢোকা যেত। কিন্তু ঐতিহ্যময় দিনগুলোতে আপনি ঢুকতে পারবেন। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, বসন্ত উৎসব, পৌষ মেলা, 23শে ডিসেম্বর আসলে এর মধ্যে ঢুকতে পারবেন। বিশ্বভারতীতে যা কিছু শুভ সূচনা হবে এই ছাতিনতলা থেকে। ছাতিনতলা মেন জায়গা। এই ছাতিনতলাকে কেন্দ্র করে বিশ্বভারতী গড়ে উঠেছে, তার জন্য এটা বিখ্যাত। বিগত দিনে টোটালটা ছিল একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে একটা বাগান বাড়ি ছিল, যেটা আজকে বর্তমানে শান্তিনিকেতন বাড়ি। 1862 সাল মার্চ মাস, রবীন্দ্রনাথ ঠাকুর তখন 1 বছর বয়স। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই স্থানে প্রথম এসেছিলেন। এই জমিদার বাড়িতে উনি নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছিলেন। গুরুদেবের কথা মতো বামাখেপাকে দেখা করে যাচ্ছিলেন। যাওয়ার পথে বামাখেপার কথায় উনি পালকি নামিয়ে এখানে জোড়া ছাতিম গাছ দেখতে পাই। কিছু করে জন্য বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নেওয়ার ফলে তিনি তার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি পেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতের উদ্যোগ এই জঙ্গলটার মধ্যে একটা আশ্রম বানাতে চাই। জমিদারের কাছ থেকে এটা সুলানার বিনিময়ে মৌরুষি পাট্টা করে নেওয়া হয়, যেখানে সাক্ষী হিসেবে লর্ড সিনহার সই আছে, যেটা কলকাতায় লর্ড সিনহা বলে রোড আছে। এই ছাতিমতলাকে কেন্দ্র করে বিশ্বভারতী গড়ে ওঠা, এইটা হচ্ছে বিখ্যাত। এই গেট বছরে 4 দিন খোলা হয়। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, বসন্ত উৎসব, পৌষ মেলা। ভিতরে যে পালকির প্যাটার্ন আর বেদিরা দেখছেন, বেদির ওই পাশে লেখা আছে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এই কথাটা উনি বামাখেপাকে লিখে গেছে। এই কথাটার আগে একটা কথা যোগ করা আছে, তিনিটা লিখেছিলেন ভগবানকে, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এইটা হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম। বুধবার, বৃহস্পতিবার বন্ধ থাকে। বুধবার গুরুদেবের দীক্ষাবার। এই বাড়িটার মধ্যে গুরুদেবের এভরিথিং, ব্যবহৃত জিনিস খুব যত্ন করে রাখা। বাড়িটির নাম উত্তরায়ণ, এই বোর্ডটার মধ্যে লেখা আছে। এই বাড়িটা থেকে 2004 সালে নোবেলটা চুরি হয়। তার আগে সব ওপেন ছিল, তারপরে তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। এই বাড়িটাতে ওনার এমনকি কালো রঙের অ্যাম্বাসেডার,
ছাপাখানা মেশিন সমস্তটাই, পিছনে যে 5টা বাড়ি আছে ইত্যাদি ইত্যাদি নামে, শ্যামলী, উদয়ন, পনঞ্চ, কোনরক, উদিচি, বাইরে একটা আছে দেহুলি। একটা বছরে 6টা ঋতু হয়, গুরুদেব এক একটা বাড়িতে 2টো করে থাকতেন 2 মাস করে। এখান থেকে নোবেল চুরি হয়ে গেছিল আর পালক দিয়ে কবিতাগুলো লিখতেন। এই হচ্ছে মিউজিয়াম। এটা বুধবার বন্ধ থাকে, বুধবার বুধ বৃহস্পতি। ও আচ্ছা, 2 দিন বন্ধ থাকে, যেটা আজকে। এটা কলা ভবনের অফিস, বাড়ির সামনে লেখা আছে হিন্দিতে নন্দন, নন্দন আর্ট গ্যালারি, নন্দলাল বসুর তত্ত্বাবধানে কলা ভবন ওপেন। এই তো দেখতে পাচ্ছেন নন্দন আর্ট গ্যালারি, নন্দলাল বসুর তত্ত্বাবধানে কলা ভবন ওপেন। ডিসেম্বরের 3 তারিখে নন্দলাল বসুর জন্মদিন, সেই কারণে ডিসেম্বরে 1 তারিখ আর 2 তারিখ নন্দন মেলা হয়। সেই টাইমে আসলে আপনারা কলা ভবনের মেলাতেও ঢুকতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো দিন এই ডিপার্টমেন্টের ভিতরে ঢোকা যায় না। ডান দিকের এই বিল্ডিংটা 25 দেখতে পারবেন। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা প্রোগ্রাম হয়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ আর মৃত্যুদিন 22শে শ্রাবণ। তাছাড়া বিশ্বভারতীর বড় অ্যাডমিশন পরীক্ষাগুলো এটার মধ্যে হয়। এই বিল্ডিংটার নাম নাট্যঘর, কারণ বাইরে যে মুক্ত মঞ্চটা দেখছেন এই মঞ্চের নাম রক্তকরবী। ওপেন মঞ্চকে বলা হয় মুক্ত মঞ্চ। রক্তকরবী কেন বললাম? রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত নাটক এই মঞ্চে হয়েছিল। এই বিল্ডিংটার মধ্যে আপনি যতগুলাই দরজা দেখছেন না কেন, কোনো পার্টিশনে একটা বিরাট বড় হল ঘর, 3500 ছাত্রছাত্রী এটার মধ্যে বসে পরীক্ষা দিতে পারবে। তার কাউন্সিলিং কলা ভবন অফিসে হয়। আমার বাম দিকে ইগলুবার ইস্কনদের, যেটা বরফের দেশে মাটির নিচে হয়, এটা ইট দিয়ে আছে। কলা ভবনে 2 জন ছাত্র 2011 সালে পড়াশোনা কমপ্লিট, জাপানের বাড়ি স্মৃতিচিহ্ন হিসেবে বানিয়ে গেছে ইগলু। এখানে সারা ওয়ার্ল্ডের ছাত্রছাত্রী পড়াশোনা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কত স্মৃতি জড়িয়ে এখানে। মিউজিয়ামটা আজকে খোলা পেলাম আমরা এখানে এসে খুব, হ্যাঁ, বুধ বৃহস্পতি বন্ধ। এই যে ভিতরে এই সাইকেলটা সোজা করে দেখুন, একটা সাদা কালো বাড়ি দেখছেন। এই দেওয়ালে যে ইয়েটা পেন্টিং করা, হ্যাঁ হ্যাঁ, পেন্টিংটা নন্দলাল বসু সংবিধানের চিত্রকার। এটা প্রথম কাজ সহজ পাঠে ফন্ট পে, ছোট খোকা বলে সেখানে ছিল। আমার বাম দিকে একটা ভাস্কর্য, প্রথম কাজ সহজ পাঠে এই চিত্রকলা দেওয়া। এটা নাম আদিবাসী পরিবারের দেশান্তর যাত্রা। আদিবাসীর দিকে বিগত দিনে যাযাবর বলা হতো। কাজের সন্ধানে এক জায়গা থেকে আর একটা জায়গা চলে যেত। সেই মূর্তিটাকে কোনো হাত না লাগিয়ে 2 ফুট দূর থেকে ছুঁড়ে 1938 সালে বানানো ভাস্কর্যটা। মালঞ্চ গুরুদেবের একটা উপন্যাস এই বাড়ির মধ্যেই লিখেছিলেন। এটা ওনার ছোট মেয়ে মীরা দেবী থাকতেন। ডিপার্টমেন্ট সঙ্গীত ভবন, দেখুন লেখা আছে মিউজিক, ড্যান্স আর ড্রামা, নাচ গান এভরিথিং ক্লাসের ভিতরে হয়। হ্যাঁ, এই যে ভাস্কর্যগুলো দেখে রামকিঙ্কর বেজে, নন্দলাল বসুর ছাত্র হচ্ছে রামকিঙ্কর বেজ। এই বিগত দিনে এখানে জলের প্রচুর ক্রাইসিস ছিল। জলের কষ্ট থাকায় যে পথিক রাস্তার এই পথিকদেরকে কুয়োর যে চারপাশে 4টে বেদি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পথিকদেরকে বেদির মধ্যে বসিয়ে হাতে ছোলার গুঁড়ো দিয়ে কুয়ো থেকে জল তুলে জল পান করাতেন। যেহেতু পথিকদেরকে জল পান করা হতো, জায়গাটার নাম পান্থশালা। বিগত দিনের মতো বর্তমান পরিস্থিতি না থাকায় 2টো দিন এইটা ঐতিহ্য বজায় রাখার জন্য পালন করা হয়। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, 22শে শ্রাবণ মৃত্যুদিন পেরিয়ে যাওয়া পথিকদেরকে জল পান করানো হয়। পান্থশালা জায়গাটার নাম। বাঁদিকে সুবর্ণরেখা বইয়ের দোকানটা, বিশ্বভারতীর প্রকাশিত বইগুলো এইখান থেকে পাওয়া যায়। আমার ডান দিকে যে বটগাছটা দেখছেন, এই বটগাছের নিচে রোজ সকালে সূর্যোদয়ের সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে উপাসনা করতেন। আর যখন সূর্য অস্ত যায় উনি তখন ছাতিম তলায় উপাসনা করতেন। এই গাছটার নাম 3 পাহাড়। এই যে 3 ধাপে বাঁধিয়ে বেদি তৈরি করা আছে। 1811 বছর বয়সে বাবার হাত ধরে শান্তিনিকেতনে এসেছিলেন। ওনার ব্রাহ্ম সমাজের উপাসনা হচ্ছে ধ্যানমগ্ন। ওনার বাবা যখন এখানে ধ্যানমগ্নের মতো থাকতেন, উনি তখন গাছটা পাশে ঘুরতে ঘুরতে খেলা চলে নুড়ি পাথর দিয়ে 3টে ধাপ তৈরি করে দেয়, যেটা ওনার বাবা ধ্যানভঙ্গের পায়ে দেখায়। এটা 3 ধাপে বাঁধিয়ে মাটি দিয়ে ভরাট করে বেদি তৈরি করে দেওয়া হয়। এর মধ্যে 3টে পাথর বসানো, একটা বাংলাদেশ শিলাইদহে, একটা কলকাতার জোড়াসাঁকো, একটা কোপাই নদী। অ্যাকচুয়ালি ওরা ওখানকার মানুষ, বাংলাদেশ শিলাইদহে। কলকাতায় জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু। কোপাই নদী, এই নদীটাকে ভায়া হয়ে ওনার বাবা পালকি করে এই জমিদার বাড়িতে এসেছিলেন। তার জন্য এটার নাম হচ্ছে 3 পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নন্দলাল বসুকে দিয়ে প্রথম কাজ সহজ পাঠে ফ্রন্ট পেজে এই গাছটা পেন্টিং করে দেয়। দেখবেন পেন্টিংটা নন্দলাল বসুর সহজ পাঠে ফ্রন্ট পেজে গাছের ছবিটা দেওয়া। এই গাছের তলায় বসে আল্লাহর কবিতার মধ্যে 4 লাইন লিখেছিলেন। উমর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদল, সঙ্গে যায় ভাগ্নে মদন, এই অবধি। বাকি 4টে লাইন বাংলাদেশ শিলাইদহে লেখা। হাট বসেছে শুক্রবারে, বংশীগঞ্জে পদ্মা পারে।
এটা আনুমানিক 250 বছর গাছটার বর্তমানে বয়স। 3 পাহাড়। বিশ্বভারতীর একটা ডিপার্টমেন্ট ওপেন ক্লাস গাছের তলার মধ্যে হয়, বিগত দিনও হতো, বর্তমানেও হয়, আগামী ভবিষ্যতেও হবে। যা ওনাদের সাথে কথা হয়েছিল সেগুলো ওনারা আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ওখানে দিয়ে দেবো আমাদের সাথে কি কি ডিল হয়েছিল, ওনাদের কি কি দেখানো হবে, আমরা একটা ছবি পাঠিয়ে দেখিয়ে দেবো তোমাদের। আরও এই ক্যাম্পাসের বাইরেও অনেক কিছু দেখা রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো, সেগুলো তোমাদের নিজেদের আলাদা করে আবার অন্য গাড়ি নিয়ে দেখতে হবে। তো আমাদের তো ইচ্ছে আছে, দেখা যাক আর কি দেখতে পাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা যখন এতটা দেখেই নিয়েছো, তাহলে চলো শান্তিনিকেতনের কিছু সুন্দর দৃশ্য দেখানো যাক। চলো। ওইখানে ফাইনালি ডান্স হচ্ছে, মানে নাচ হচ্ছে। চলো দেখে আসি। কমান কমান নাচ হচ্ছে এখানে, ফাইনালি নাচ। মজাটাই আলাদা। আমিও চলে যাচ্ছি নাচ করতে। যাবি? যা যা যা। যেটি যাও 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 নিজে এখন না লজ্জা করছে। তোমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছ না? হেড মানে মাইকটা খুলে দি দাঁড়াও।
পার্সগুলো কি সুন্দর দেখ। মার কাছে একটা বায়না চেয়েছিলাম, মা আমাকে একটা এই উপরে একটা জিনিসটা কিনে দাও, মা দিয়ে দিয়েছে। ব্যাস, এত সুন্দর, মানে কি বলবো। তো আমরা শান্তিনিকেতন যখন আসলাম, ওখানে এসে আমাদের প্রথমে তো গাড়ি ঢুকে দিচ্ছিল না, ওখানে ওদের টোটো করেই ওখানে যেতে হবে, যে লোকাল টোটো থাকে। তো টোটো আমরা নামতে নামতে একজন আসলো, তাদের একটা চার্ট নিয়ে যে এই সাইডগুলো আমরা দেখাবো, 1200 টাকা করে রেট পড়বে এক একজনের। তো আমি জানি যে ওরকম তো এত রেট পাওয়ার কথা না, সবাই একটু বেশি বেশি লোকজন দেখে বলে, যেহেতু আমাদের লোকটাও বেশি ছিল। তো আমি একটাই রেট বলেছি, যে একটা টোটো যেহেতু আমাদের দুটো টোটো লাগবে, তো আমি একটা টোটো 150 করে বলেছি, আমি বললাম দুটো টোটো আমরা 300 টাকা দেবো। তা উনি বললে হবে না, আমি না হলে কিছু করার নেই, আমরা তাহলে হেঁটেই চলে যাবো। তো তারপরে ওনারা বারবার করে এসে বলছে 200 250 250, আমি বলছি না আমার একই রেট 150। তারপরে লাস্টে 150-তে রাজি হয়েছে, আমরা দুটো টোটো 150 করে ঘুরেছি। সেটাই, ওইটুকুনির জন্য যে 150 টাকাই ঠিক ছিল, তাই না? আমরা ভেবেছি অনেক কিছু দেখাবো, হ্যাঁ মজা এসছে, কিন্তু ওইটুকুনির জন্য ওই টাকাটাই ঠিক আছে। যারা জানবে না তারা আবার কিন্তু। আর এটা হলো কি শিল্পী হাট। হ্যাঁ তো বন্ধুরা, এটা আমাদের শান্তি নিকেতনের ব্লগটার লাস্ট স্পট। এটা না, মানে পাশে একটা মন্দির আছে, এটা সাইডে ছিল বলে আসছি। জয় জগন্নাথ, মেন মন্দিরে ঢুকছি। এটা আমাদের লাস্ট স্পট, ভৈরব নন্দিকেশ্বর। খেলা পেয়ে গেছে, 15 মিনিট ধরে বাজিয়ে যাচ্ছে ঘন্টা এরা। তোমরা একটা জায়গা দিয়ে ঘুরে আসলাম শান্তিনিকেতন দিয়ে, তোমরা ব্লগ দেখে ফেলেছো। এখন আসলাম কটা বাজে ফোন দেখা 6:16 খাচ্ছি দুপুরের খা। তোমাদের শান্তিনিকেতন ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে। এটা একটু বড় হয়ে গেছে ঠিকই, আর হয়তো একটু বোর হতে পারো ওই ডিটেলসগুলো শুনে, কিন্তু এগুলো তোমাদের কাজে লাগতে পারে তোমরা যদি শান্তিনিকেতন যাও। যা যা ভিডিওতে ডিটেলস আছে তোমরা জেনে নাও। অনেক কিছু দিইনি, কারণ ভিডিওটা তাহলে বেশি লম্বা এবং বোরিং হয়ে যেত, কিন্তু যা যা দিয়েছি তোমাদের দরকার পড়বে। আর বলে দিচ্ছি, শান্তিনিকেতনের যে মিউজিয়ামটা আছে সেটা বুধ আর বৃহস্পতিবার বন্ধ থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়ামটা বুধ আর বৃহস্পতিবার বন্ধ থাকে, তো সেই দিনগুলো বাদে অন্য দিন যাওয়ার চেষ্টা করবে, তাহলে মিউজিয়ামটা হয়তো দেখতে পারবে। আর বাকি ডিটেলস ভিডিওতে দেখে নিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি তারপর ব্লগটাও আসছে।